সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রসঙ্গ বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, বাংলাদেশে এই চৈত্র বৈশাখ মাস এলেই ঝড়ো হাওয়া প্রবল বেগে প্রবাহিত হয়। এ সময় আমাদের নৌযান এবং নৌযাত্রা খানিকটা অনিরাপদ হয়ে পড়ে মাঝে মাঝেই। ঠিক সেই সময়ে আমাদের দেশে নৌ নিরাপত্তা সপ্তাহ পালিত হয়। চলতি বছরেও সেই নৌযান নিরাপত্তা সপ্তাহ পালিত হচ্ছে। আর সেই প্রেক্ষাপটেই আমি আজকে দুজন অতিথির সাথে কথা বলছি। আমার সাথে আছেন নৌ পরিবহন অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক সৈয়দ আরিফুল ইসলাম। তিনি নৌবাহিনীর একজন কমোডর এবং তিনি এই খাত সম্পর্কে অত্যন্ত দক্ষ মানুষ। আমার সাথে আছেন বুয়েটের নৌযান এবং নৌযন্ত্র প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক মীর তারেক আলী। কেমন আছেন তারেক আলী ভাই? জি, ভালো। এই যে চৈত্র বৈশাখ মাস এলে আমরা নৌ নিরাপত্তা সপ্তাহ পালন করি, যেটাকে আমরা মেরিটাইম সেফটির কথাও বলি। তো এই মেরিটাইম সেফটি এই সময়ে পালিত হয় ঠিকই, কিন্তু আমরা সারা বছর ধরে এই বিষয়টিতে আরো বেশি সচেতন হব না কেন? ধন্যবাদ। নৌ পরিবহন সেক্টরে একটু ইতিহাসটা দেখি, তাহলে সেই ইতিহাসটা খুব একটা সুখের না। আমাদের একটা দুর্নাম আছে যে এখানে খুব লঞ্চ অ্যাক্সিডেন্ট হয়, এবং এটা শুধু আমাদের দেশে না, সারা বিশ্বব্যাপী এটা আসলে বহুল প্রচলিত। এখন এই দুর্ঘটনার পেছনে আমরা যদি কারণগুলো একটু দেখি, তাহলে এখানে চারটি বিষয়কে আমরা তুলে আনতে পারি। প্রথমত হচ্ছে যে নৌযানটি নিরাপদভাবে তৈরি হয়েছে কিনা। দ্বিতীয়টি হচ্ছে যিনি নৌযান চালনা করছেন অর্থাৎ চালক, তার দক্ষতা কিরকম। তৃতীয়টি হচ্ছে নৌপথ, যে পথে নৌযান চলছে। এবং চতুর্থটি আমি বলবো যে টোটাল ম্যানেজমেন্ট যে সিস্টেমটি। এবং এই প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখি যে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। আমি যদি প্রথমে নৌযানের ক্ষেত্রে আসি, তাহলে দেখবেন যে যে কোনো একটা দুর্ঘটনা হলে প্রথমে যে কারণগুলো আসে তার মধ্যে একটি হচ্ছে যে নৌযানের নকশায় ত্রুটি ছিল। এখানে আসলে আরেকটা জিনিস বলা দরকার যে নৌযানের নকশা এবং নকশা অনুযায়ী নৌযান তৈরি হয়েছে কিনা, দুটো জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনার নকশা হয়তো ঠিক থাকতে পারে, এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে নকশা হয়তো সেরকম কোনো ত্রুটি নেই, কিন্তু যেই নৌযানটি তৈরি হলো সেটা হয়তো নকশা অনুযায়ী তৈরি হয়নি। এবং এটা দেখভাল করার দায়িত্ব কিন্তু ডিপার্টমেন্ট অফ শিপিং এর আন্ডারে আপনার প্যানেল অফ সুপারভাইজার যারা আছেন তাদের এটা দেখার কথা। কিন্তু এখন এত অধিক পরিমাণে নৌযান তৈরি হচ্ছে এবং প্যানেল অফ সুপারভাইজারের সংখ্যা কিন্তু তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, এবং সেই কারণে দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে তাদের যে সময় দিয়ে নৌযানটি নির্মাণের সময় সুপারভাইজ করার কথা, তারা আসলে সেই পরিমাণ সময় দিতে পারছেন না। এরপরে আরেকটা দিকে আসি, আমি যদি বলি যে নৌযানের চালক, একই ব্যাপার যে আমাদের নৌযানের চালক তৈরির জন্য যে সমস্ত ইনস্টিটিউট গুলো আছে, ডিইপিটিসি অর্থাৎ ডেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সেন্টার, সেটার থেকে আপনার প্রতি বছর যে পরিমাণে আপনার ড্রাইভার বা মাস্টার বের হচ্ছে, সেটা কিন্তু বর্তমানে যে নৌযানের সংখ্যা সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। সেখানে একটা গ্যাপ রয়ে গেছে। এটা অনেকটা আমাদের সড়কে যেমন যে পরিমাণ গাড়ির রেজিস্ট্রেশন দেওয়া হয় আর যে পরিমাণ ড্রাইভার আছে, বিশাল একটা গ্যাপ। এখানে কিন্তু ঠিক একই ব্যাপার। তারপরে নৌপথের কথা একই ব্যাপার, যে আমাদের নৌপথগুলো একসময় যে পরিমাণে নাব্যতা ছিল, এখন কিন্তু সেই পরিমাণে নাব্যতা নেই, নাব্যতা হারিয়ে যাচ্ছে। 40 বছর আগে নদী যেখানে ছিল এখন কিন্তু নদী সেখানে নেই। তারেক আলী, আপনি শুরুতে যে কথাটি দিয়ে আমাদেরকে জানালেন যে বাংলাদেশে এই লঞ্চ দুর্ঘটনা বেশি হয়, গত 5 বছরের পরিসংখ্যান কি বলে? গত 5 বছরে কিন্তু বেশ কিছু লঞ্চ দুর্ঘটনা কমেছে। আপনার ধারণা কি? হ্যাঁ, কমেছে, সেটা ঠিক। আপনাকে আমি একটা জিনিস বলতে চাই, আপনি যদি ইন্টারনেটে গিয়ে দক্ষিণ কোরিয়ায় নৌ দুর্ঘটনা এই শিরোনামে যদি সার্চ দেন, তাহলে দেখবেন যে সেখানে বড় আকারের, আমাদের এখানে যেগুলো বড় আকারের দুর্ঘটনা, সেরকম দুর্ঘটনা মাত্র 3টি হয়েছে। একটি হয়েছিল 1970 সালে, আরেকটি 1994, আরেকটি হচ্ছে 2014। অনেক গ্যাপে, অর্থাৎ আমি যদি একটা 30 বছর বা 40 বছর একটা গ্যাপ ধরে আগাই, তাহলে যদি আমাদের নৌ ক্ষেত্রে যে দুর্ঘটনা, সেটা কিন্তু খুব একটা কম নয়। হ্যাঁ, এটা আসার খবর যে গত 5 বছর আমাদের এখানে
সেরকম বড় মাত্রায় দুর্ঘটনা ঘটেনি, কিন্তু ছোটখাটো দুর্ঘটনা কিন্তু হয়ে যাচ্ছে। তো আমাদের যেটা দরকার যে এই যে নৌ দুর্ঘটনা আমরা কমিয়ে এনেছি, এটাকে মনিটর করা দরকার, এবং শুধু দুর্ঘটনা কমলে হবে না, দুর্ঘটনার জন্য যে রিস্ক সেই ফ্যাক্টরগুলোকে আমাকে চিহ্নিত করতে হবে এবং সেগুলোকে কমিয়ে আনতে হবে। আমি প্রসঙ্গক্রমে বলতে পারি যে আমাদের এখানে যখন ঈদের মৌসুম আসে, তখন যেটা দেখা যায় যে প্রতিটি নৌযানে তার যে ধারণ ক্ষমতা তার চেয়ে বেশি যাত্রী যাচ্ছে, এবং যেটা বলা হয় যে এত যাত্রী পরিবহনের জন্য আমাদের সেই পরিমাণ নৌযান নেই। ধন্যবাদ আপনাকে কমরেড সৈয়দ আরিফুল ইসলাম। তো এই যে লঞ্চ দুর্ঘটনা কমলো এবং এই যে আপনারা এখন ম্যারিটাইম সেফটি একটা উইক পালন করছেন, তো আসলে এইটা পালনের মধ্য দিয়ে জনসচেতনতা তো তৈরি হওয়ার কথা, এই জনসচেতনতা আপনারা কতটা তৈরি করতে পেরেছেন? আপনাকে অনেক ধন্যবাদ। আমি ওখান থেকে শুরু করবো যেখানে উনি শেষ করলেন, যাত্রীবাহী নৌযানের দুর্ঘটনার বিষয়ে। আসলে নৌযান বলতে শুধু যে যাত্রীবাহী নৌযানই আমাদের এখানে চলে তাই না, অনেক ধরনের নৌযান চলে। তবে যাত্রীবাহী নৌযানে যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, সেটা ব্যাপকভাবে একটা সাড়া তৈরি করে, কারণ একটি যে কোনো যাত্রীবাহী লঞ্চের মধ্যে প্যাসেঞ্জারের সংখ্যা অনেক বেশি থাকে। আমি যদি আমাদের অন্যান্য মোডাল ট্রান্সপোর্ট যেগুলি আছে, ট্রেন, রেল অথবা বিমান, সেখানে কিন্তু এত লোক একসাথে যাতায়াত করে না। তো সেইখানে যদি লঞ্চের নৌপথে যদি আমাদের কোনো ধরনের, বিশেষ করে যাত্রীবাহী নৌযানে যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, সেখানে হতাহতের পরিমাণ একটু বৃদ্ধি পায়, এবং এই জন্যই মানুষের অ্যাটেনশনটা ওখানে ড্র করে। আপনি সঠিক বলেছেন যে গত 4-5 বছরে আমাদের এই ধরনের বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে নাই। আমরা যেটা শুনলাম এখন যে একটা দুর্ঘটনা যখন ঘটে তখন তদন্ত কমিটি তৈরি হয় এবং নকশা ত্রুটিটা সবার সামনে চলে আসে। নকশা ত্রুটির ব্যাপারে আসলে সত্যিকার অর্থে ওই ধরনের কোনো স্পেসিফিক্যালি বলা হচ্ছে না, কিন্তু বলা হচ্ছে যে নির্মাণের সময় যে ত্রুটি, তার মানে তদারকির কিছুটা অভাব। এখানে প্যানেল সুপারভাইজার যারা থাকছেন, ওনাদের কিছু তদারকির কিছু কারণ থাকতে পারে। আসলে আপনি যদি ওভারঅল চিন্তা করেন যে নৌ দুর্ঘটনাটা কেন হয়, নৌ দুর্ঘটনার কিন্তু ওভারঅল আপনি টোটাল 5টা কারণ আপনি বিভক্ত করতে পারবেন। এই কারণগুলির মধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া একটি, জাহাজের মধ্যে যদি আগুন লাগে, ফায়ার অ্যান্ড এক্সপ্লোশন হতে পারে, জাহাজ যদি গ্রাউন্ডিং হয়, জাহাজে যদি ওভারলোড হয় এবং কলিশন হয়। আমি ওনার সাথে একটু অ্যাড করে বলবো যে আমাদের দেশে ঈদের সময় স্পেশালি, অথবা যে কোনো বড় ধরনের যদি কোনো ছুটি থাকে, সেক্ষেত্রে আমাদের এই নৌ পথে যাত্রী চলাচলের সংখ্যা অনেক গুণে বেড়ে যায়, যেখানে আমাদের ধারণ ক্ষমতা যেটা থাকে তার চাইতে অধিক ধারণ ক্ষমতায় এই যাত্রীবাহী লঞ্চগুলি চলাচল করে, এবং সেক্ষেত্রে কিছুটা ইমব্যালেন্স তৈরি হয়, স্ট্যাবিলিটির কিছুটা এফেক্ট হয়, এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়তো এই ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে। তবে আশার ব্যাপার হচ্ছে যে আমাদের ঢাকা কেন্দ্রিক যে লঞ্চগুলি ছাড়ে, ঢাকা থেকে বিভিন্ন ডেস্টিনেশনে, স্পেশালি লম্বা দূরত্বে বরিশাল, পটুয়াখালী বা এই সমস্ত রুটে যে নৌযানগুলি চলে, এদের সাইজ অনেকটা বড় এবং এদের স্ট্যাবিলিটির যে ফ্যাক্টরগুলি আছে সেগুলি অনেকটাই উন্নত, এবং এই কারণে আমাদের এই বড় জাহাজগুলিতে কিন্তু এখন সেই ধরনের দুর্ঘটনা হচ্ছে না। আপনি যদি আরেকটা জিনিস বলি যে আমরা সবসময়ের জন্য বলি যে জাহাজে ওভারলোড হচ্ছে, কিন্তু ওভারলোডের যে বিষয়টি, আমরা যে ওভারলোড কিসের ভিত্তিতে আমরা ওভারলোড বলতেছি, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ ওভারলোডটা আপনার প্রত্যেকটা জাহাজে একটা লোড লাইন দেওয়া থাকে। এই লোড লাইনটা যতক্ষণ পর্যন্ত ডুবে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনাকে একটি জাহাজকে ওভারলোড বলতে পারছেন না। আপনার যে যাত্রীবাহী নৌযানের মধ্যে আমরা এর নির্মাণের সময় একটা প্যাসেঞ্জারের একটা তালিকা আমরা দিয়ে থাকি যে এই নৌযানের ধারণ ক্ষমতা এত। সেই ধারণ ক্ষমতাটা কিন্তু নির্ধারিত হয় ওই জাহাজের স্পেসের উপরে ভিত্তি করে, তার লোডের উপরে ভিত্তি করে কিন্তু এটা করা হয় না। যেহেতু তার স্পেসের উপরে ভিত্তি করে ধারণ ক্ষমতাটা নির্ধারণ করা হয়, এই জন্য আমরা বলতে পারি না যে জাহাজে ওভারলোড হয়ে গেছে। ওভারলোডটা তখনই হবে যদি জাহাজে তার যেই পরিমাণ ধারণ ক্ষমতার বেশি হয়। যাত্রী ধারণ ক্ষমতা মানে হচ্ছে যাত্রীদের সংখ্যা, যে আমরা সেই যাত্রী সংখ্যাটা নির্ধারিত হয় স্পেসের উপরে, আর জাহাজের লোড আনলোডের এই বিষয়টি নির্ধারিত হয় তার কতটা লোড সে নিচ্ছে সেটার উপরে। তো এই বিষয়ে মানে ঢালাওভাবে একটা কথা আমরা বলতে পারি না, আমাদের বলার সময় ওই লোড লাইনটা ঠিকমতো আছে কিনা সেটাও দেখার প্রয়োজন আছে। তবে আমরা যাত্রী কমফোর্টের দিক বিবেচনা করে অবশ্যই অতিরিক্ত যাত্রী জাহাজে বহন না করুক, সেটা আমরা অবশ্যই বলতে চাই। এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে যাত্রীরা তো একটা মোবাইল একটা বিষয়, যাত্রী যখন জাহাজে ওনারা উঠেন তখন ওনারা যে কোনো জায়গাতে ইচ্ছা মতো ঘুরে বেড়াতে পারেন।
তো যেহেতু ইচ্ছা মতো ওনারা যেতে পারেন, তো জাহাজের আপনার যত নিচের দিকে প্যাসেঞ্জার অথবা লোড থাকে সেই জাহাজটি তত বেশি স্টেবল হয়। যখন উপরের দিকে মানুষ চলে যায় তখন সেই জাহাজটি অনেক বেশি আনস্টেবল হয়। তো যাত্রীদের একটা সাধারণ প্রবণতা আছে, যে কোনো কিছু হলেই তারা আপার ডেকে আসে বা আরো উপরে চলে যায়, এবং এটা জাহাজের যে স্টেবিলিটিটা আছে সেটাকে নষ্ট করে। তো যাত্রীদেরকে আমরা সবসময় বলি যে ওনারা যেন অতিরিক্ত যাত্রী হিসাবে না ওঠেন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যেন ওনারা নিচের দিকেই থাকেন, উপরের দিকে না আসেন। এই বিষয়গুলির প্রতি আমি যাত্রী সাধারণ যারা আছেন তাদেরকে আমি অনুরোধ জানাবো যেন এই বিষয়টি সবসময় ওনারা মাথায় রাখেন, যে ওনার উপরে ওঠার কারণে জাহাজের যে সেন্টার অফ গ্র্যাভিটিটা নষ্ট হয়ে যায় এবং এই কারণে জাহাজের দুর্ঘটনাগুলি ঘটতে পারে। আপনারা সিডাপ মিলনায়তনে একটি সেমিনার করেছেন, এই সেমিনার করেছেন। এর আগে আমরা দেখেছি আপনারা এই নৌ নিরাপত্তা সপ্তাহ নিয়ে আপনারা র্যালি করেছেন, আপনারা আরো অনেক কর্মসূচি করেছেন, পোস্টার লাগিয়েছেন, সবকিছু। কিন্তু এর মধ্যে দিয়ে জন সচেতনতা, যাত্রী সচেতনতা কতটা প্রতিষ্ঠিত হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমাদের এই নৌ নিরাপত্তা সপ্তাহের অন্যতম প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে যাত্রী সেবার মান উন্নত করা এবং আমাদের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, এবং আমরা চাই যে বিশ্বমানের একটা নৌ ব্যবস্থার যে স্বপ্ন আমরা দেখি সেটাকে বাস্তবায়ন করা। একটা নৌযান তখনই নিরাপদ হবে যখন সবাই তার নিজ নিজ দায়িত্বগুলি সঠিকভাবে পালন করে। এখানে যাত্রীদের একটা দায়িত্ব আছে যে তারা যেন অতিরিক্ত যাত্রী হিসাবে না উঠেন, তারা যেন যত্রতত্র ঘোরাঘুরি না করেন। মালিক হিসাবে তাদের প্রতি আমাদের একটা অনুরোধ যে তারা যেন সঠিকভাবে জাহাজটা তৈরি করেন, যেন জাহাজের নির্মাণ নকশা প্রণয়ন থেকে শুরু করে নির্মাণের শেষ পর্যায় পর্যন্ত ওনারা নেভাল আর্কিটেক্টদেরকে সম্পৃক্ত করে এটা তদারকিটা যেন করেন, এবং যেভাবে ওনার নৌযানটি তৈরি করার কথা সেভাবেই যেন উনি করেন, যাতে নৌযানটি অনেক বেশি টেকসই হয়, সাশ্রয়ী হয় এবং নিরাপদ একটা নৌযান তৈরি হয়। ধন্যবাদ আপনাকে অধ্যাপক মীর তারেক আলী। আমি ব্যক্তিগতভাবে বলি, গত সপ্তাহে আমি একটু চাঁদপুরে গিয়েছিলাম। তো চাঁদপুর থেকে আমি যখন ফিরলাম, ইমাম হাসান 5 এই একটি লঞ্চে উঠলাম। তারা আমার কাছ থেকে টাকাটা নিল, কিন্তু যে আমাকে এসি রুম দিবে। কিন্তু আমি যখন তাদের কক্ষে প্রবেশ করলাম তখন দেখলাম যে তারা আমাকে এসি দিচ্ছে না। যে আমি যখন বললাম যে এসি কোথায়, বললো যে এসি তো অসুবিধা, দীর্ঘদিন যাবত আমাদের আপনার এসি যেভাবে চালাবো এটা নষ্ট হয়ে আছে, তাছাড়া আমাদের জেনারেটরটি খারাপ। তাহলে এই যে একটি যাত্রী প্রতারিত হলো বলে মনে হয়, কারণ আমি কিন্তু প্রতারিত হলাম। তাছাড়া এই যে ওভারলোডের বিষয়টি, এখানেও কিন্তু একটা বড় বিষয়, সেটা হচ্ছে যে মানুষ এই যে একটা সবাই আপার ডেকে ওঠার একটা প্রবণতা, যে না আমি একটু বাতাস খেয়ে আসি। দেখা যায় যে ক্যাবিন থেকে মানুষ বাতাস খাওয়ার জন্য বাইরে এসেছে, নিচতলার মানুষ সব উপরতলায় এসে উঠে গেছে। এটা কিভাবে ঠেকানো যায়? কারণ এত মানুষ যদি উপরের দিকে ওঠে তাহলে তো লঞ্চটির ঝুঁকি থাকে কিনা আমি তো বিষয়টা বলতে পারবো না, আপনি যদি বলেন। আপনি যদি বাসে উঠতে চান, আপনি কিন্তু বাসের টিকিট কেটে বাসে উঠেন। আপনি কিন্তু বাসে ওঠার পরে মনে করেন ঢাকা থেকে চিটাগাং যাবেন বা ঢাকা থেকে রাজশাহী যাবেন, আপনি কিন্তু বাসে উঠে কিন্তু টিকিট কাটেন না, টিকিট কেটে তারপরে বাসে ওঠেন। একইভাবে প্লেনে যদি যেতে চান সেটা আরো স্ট্রিক্ট। তো আমার মনে হয় যে এখানে টিকিটের যে ব্যাপারটা এটা আরো স্ট্রিক্টলি দেখা উচিত। অর্থাৎ আপনার টিকিট থাকলে আপনি নৌযানে উঠতে পারবেন। এবং এই ব্যাপারে আমরা গত 2-1 বছর আগেও দেখেছিলাম যে কিছুটা উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সেই উদ্যোগগুলো কিন্তু খুব একটা সফল হয়নি। কারণ আপনি হচ্ছে উদ্যোগটা নেওয়া হয়েছিল একেবারে ঈদের সময়, সেভাবে করলে কিন্তু আসলে এটা সফল হবে না। আপনাকে প্রথমে 2-1টা পাইলট প্রজেক্ট নিতে হবে, কিছু আপনার রুট চুজ করে সেখানে আগে দেখতে হবে যে এটা সফল হয় কিনা, তারপর এটাকে আস্তে আস্তে ছড়িয়ে দিতে হবে। তো আমার যেটা মনে হয় যে যাত্রীদের সচেতন তো অবশ্যই করতে হবে। আমরা বিভিন্নভাবে আমাদের বিভিন্ন মিডিয়া, নিউজ, ইলেকট্রনিক, টিভি মিডিয়ার মাধ্যমে যাত্রীদেরকে অবশ্যই সচেতন করতে হবে। সাথে সাথে যাত্রীরা যাতে তাদের নির্দিষ্ট যে স্থানে যাওয়ার জন্য যেই পরিবহন অর্থাৎ নৌযানগুলো সেগুলো যাতে ঠিক মতো পায় আর কি, সেই ব্যাপারে একটু দৃষ্টি দিতে হবে। তবে আমি যেটা মনে করি যে আমাদের নৌযানে যাত্রীদের ওঠার ব্যাপারে বা যাত্রীদের ওঠার ব্যাপারে আপনি যদি স্ট্রিক্ট অর্থাৎ যাত্রী সংখ্যা যদি স্ট্রিক্ট করতে চান তাহলে কিন্তু অবশ্যই টিকেটের ব্যাপারে আপনাকে আসলে স্ট্রিক্ট হতে হবে। আদারওয়াইজ আমি আসলে অন্য কোনো ওয়ে দেখছি না যে এই সংখ্যা কমানোর ব্যাপারে। এই যে বিষয়টি উনি বললেন, জি আমার কথা হচ্ছে যে লঞ্চে উঠার আগে যে সুযোগ সুবিধার কথা বললো যে না এখানে এসে আছে, অমুক আছে, তমুক আছে, ভিতরে গিয়ে যাত্রী যখন সেটা পেল না,
আসলে এটা তো অব্যাহত প্রক্রিয়া, কারণ আপনারা যখন ফিটনেসের দেন তখন তো এগুলো দেখে শুনেই দেন, কিন্তু মাঝখানে যখন তারা এই সমস্ত করে তখন আপনাদের কি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে? অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসলে নৌযানটি যিনি পরিচালনা করেন, নৌযানের যারা যিনি মালিক বা ওনাদের যারা ম্যানেজার আছেন, এই ইন্টারনাল অ্যাফেয়ার্স গুলি ওনারাই দেখভাল করেন। আমাদের কাজ হচ্ছে জাহাজটির ফিটনেস আছে কিনা, জাহাজটি অপারেশনালি ফিট কিনা এটাকে নির্ধারণ করা, এবং সেই জাহাজটি সঠিক মানের ড্রাইভার মাস্টার দ্বারা পরিচালিত হচ্ছে কিনা সেটা দেখার বিষয় আমাদের। পাশাপাশি আমরা জীবন রক্ষাকারী সরঞ্জাম আছে কিনা সেগুলোর উপরেও আমরা নজরদারি করি। টিকেটের বিষয়টি অত্যন্ত জটিল একটা বিষয়। জটিল এই কারণে আমি বলবো যে আমাদের ঢাকা থেকে দূরপাল্লার যে লঞ্চগুলি ছেড়ে যায় বরিশাল বা অন্যান্য ডেস্টিনেশনে যারা যায়, এই সকল লঞ্চের টিকেটিং সিস্টেম কিন্তু একটা মোটামুটিভাবে একটা ভালো অবস্থানের মধ্যে আছে। ওনাদের অনেকগুলো লঞ্চে ওনারা অনলাইন টিকেটিং এর অ্যারেঞ্জমেন্ট করেছেন। এই লঞ্চগুলোতে আপনি জানবেন যে অনেকগুলি ক্লাস আছে, যেগুলি কেবিন পর্যন্ত যে ক্লাসগুলি আছে, ফার্স্ট ক্লাস, ভিআইপি বা এই ধরনের যে ক্লাসগুলি আছে, সেই ক্লাসের যে টিকিটগুলি বিক্রি হয় এটা আগে থেকেই বুকিং হয় এবং আগে থেকেই বিক্রি হয়। এটা নিয়ে লঞ্চের মধ্যে বিশেষ কোনো অভিযোগ নাই। তবে যেই অভিযোগটা আছে সেটা হচ্ছে আপনার ডেক প্যাসেঞ্জার যারা যান, ওনারা অনেক সময় আগে আসেন বা যে কোনো সময় আসেন, এসে অন দি স্পট ওনারা টিকিট করেন। এই টিকেটিং ব্যবস্থাটাকে উন্নত করবার জন্য বিআইডব্লিউটি এর পক্ষ থেকে আপনারা জানবেন যে এই যে সিটিং বাস আছে, হ্যাঁ, আমরা সিটিং লঞ্চ পেতে পারি কিনা? এখন বর্তমানে আছে সিটিং লঞ্চ, কিন্তু আমাদের অনেকগুলি লঞ্চ সিটিং সার্ভিস দিচ্ছে। যারা ঢাকা থেকে চাঁদপুর ছেড়ে যাচ্ছে, অনেকগুলি লঞ্চ কিন্তু শুধুমাত্র মানে একদম কোচের মতন যে সিটগুলি, আমাদের যে সিটিং সার্ভিস কোচ যেগুলি ঢাকা চিটাগং রুটে বা অন্যান্য রুটে চলে, এই ধরনের যাত্রীবাহী লঞ্চের সেবা কিন্তু চালু আছে, বরিশালের সাথেও আছে এবং চাঁদপুরের সাথেও আছে। এগুলো মেইনলি দিনের বেলায় এই লঞ্চগুলি চলে। রাতের বেলা যে লঞ্চগুলি চলে এগুলি আকারে আরেকটু বড় এবং এদের কেবিন ফ্যাসিলিটিস অনেক বেশি, এবং ডেকের প্যাসেঞ্জার যারা আছেন ওনারাও কিন্তু কোনো না কোনোভাবে ডেকে বিছানা করে তারপর ওনারা ঘুমায় যান। তো এই ব্যবস্থাপনাটা যদি কেউ কোনোভাবে ওই অনেক বেশি প্রতিশ্রুতি দিয়ে টিকিট বিক্রি করে পরে সেই প্রতিশ্রুতি পূরণ করতে না পারে, এটা আমার মনে হয় ওই তাৎক্ষণিক একটা সমস্যা, যেটা ওই তাৎক্ষণিক সমস্যা হিসেবে দেখতে হবে। হয়তো কোনো কারণে ওই দিন তার জেনারেটরটা চলে না বা ওই দিন তার এসিটা নষ্ট ছিল, এটাকে আপনি সামগ্রিকভাবে একটা বড় সমস্যা হিসেবে দেখতে পারেন না। এটা ওই তাৎক্ষণিক সমস্যা, এবং এই তাৎক্ষণিক সমস্যার সমাধানটা অনবোর্ডের ফ্যাসিলিটিসগুলি ডেভেলপ করার সাথে সাথেই সমাধান করা সম্ভব। এটার দীর্ঘমেয়াদী এফেক্ট কিন্তু নাই। এই যে আমাদের যে যাত্রীবাহী যে লঞ্চগুলো আছে, এই লঞ্চগুলো আপনি শুরুতেই বলছিলেন যে আমাদের অনেক লঞ্চের ডিজাইন যথাযথ না থাকায়, ফিটনেস না থাকায় এগুলো ঝুঁকির মধ্যে পড়ে। যদিও আপাতত গত 5 বছর আমরা পড়ছি না, কিন্তু আমরা যে পড়বো না এটা নিয়ে আমাদের খুব বেশি আত্মতৃপ্তির সুযোগ নাই, কারণ যে কোনো সময় আমরা পড়তে পারি। এগুলো একটা ব্যবস্থাপনার আওতায় আনার জন্য আইন কিংবা প্রশিক্ষণ দুটোর দিক থেকে কোনটাকে আপনি জোর দিবেন? ধন্যবাদ। আপনি যদি ঢাকা শহরে এই মাথা থেকে ওই মাথা যান, তাহলে দেখবেন যে প্রচুর হাইরাইজ বিল্ডিং, এবং এক একটা বিল্ডিং কিন্তু এক এক রকম মনোটোনাস না, বিভিন্ন ধরনের বিল্ডিং। কিন্তু আপনি যদি আমাদের নৌপথে নৌযানগুলোর দিকে তাকান, একই ধরনের নৌযান, একই ধরনের লঞ্চ, অসংখ্য নৌযান, কিন্তু তাদের অ্যাপিয়ারেন্স কিন্তু একই ধরনের। এখন আপনি যদি এই নৌযানগুলোর নকশায় বা এগুলোর অ্যাপিয়ারেন্সে চেঞ্জ আনতে চান, তাহলে কিন্তু এগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, এক্সপেরিমেন্ট করতে হবে। এখন এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করার জন্য বিশ্বের সব বিভিন্ন ইউনিভার্সিটি যেখানে নেভাল আর্কিটেকচার ডিপার্টমেন্ট আছে, তাদের একটা বিশেষায়িত পরীক্ষাগার হচ্ছে টোয়িং ট্যাঙ্ক। আমাদের এখানে কিন্তু টোয়িং ট্যাঙ্ক নেই। তো আমাদেরকে শিপের যে ডিজাইন, এগুলো আমাদের আধুনিক যে সফটওয়্যার আছে সেগুলো দিয়ে চেক করতে হয়। কিন্তু একটা ভালো খবর হচ্ছে যে আমাদের বুয়েটে টোয়িং ট্যাঙ্ক তৈরি হচ্ছে। আমাদের টোয়িং ট্যাঙ্কের সিভিল কনস্ট্রাকশন কাজ অলমোস্ট শেষ, এবং আমরা আশা করছি যে এই 2019-এর মধ্যে আমরা বাকিটা কমপ্লিট করতে পারবো। এবং টোয়িং ট্যাঙ্ক কমপ্লিট হয়ে গেলে আমরা কিন্তু তখন আমাদের এক্সিস্টিং যে নৌযানগুলো আছে এগুলোর নকশায় কোনো সমস্যা আছে কিনা, এগুলোতে মানে নকশার কারণে আসলে দুর্ঘটনা ঘটছে কিনা, বা আমরা আরো আধুনিক মানের বা আরো আমাদের এখন যেটা সমস্যা হচ্ছে যে শ্যালো ড্রাফট কমে যাচ্ছে, তো শ্যালো ড্রাফট ভেসেলে আমরা আরো অনেক এক্সপেরিমেন্ট করার সুযোগ আসবে। এবং আমরা যখন টোয়িং ট্যাঙ্কে একটা ভালো বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে যখন একটা ভালো রেজাল্ট পাবো, তখনই কিন্তু আমরা এটাকে
আমরা প্রোটোটাইপ বা কনস্ট্রাকশন ফেজে নিয়ে আসতে পারবো। তো আমাদের আপাতত এই সমস্যাটা রয়ে গেছে। তো ইন দ্য মিন টাইম যেটা আমরা করতে পারি যে আমাদের নৌযানগুলোর মধ্যে নৌযানগুলোর বর্তমানে যে পদ্ধতিতে সার্ভে হচ্ছে আর কি, আমাদের নৌযানের সংখ্যা অনেক বেশি, সার্ভেয়ার সংখ্যা অনেক কম, মাত্র 4 জন এখন সার্ভে করছেন বছরে প্রায় 6 থেকে 7 হাজার নৌযানের। এবং একজন সার্ভেয়ারকে নৌযানের সার্ভে করার জন্য যেই বিষয়গুলো দেখতে হয় আসলে তার পক্ষে পুরোপুরি সময় দিয়ে সেই বিষয়গুলো পুরোপুরি দেখা সম্ভব নয়। বর্তমানে আমাদের সার্ভেয়ারের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে, কিন্তু তারপরেও যে কথাটি থেকে যায় বর্তমানে যেভাবে সার্ভে করা হচ্ছে আমাদের সংখ্যা বৃদ্ধির পরেও যদি ঠিক একইভাবে সার্ভে করা হয় তাহলে কিন্তু ব্যাপারটা খুব একটা উন্নতি হবে না। তো সার্ভে করে যে নৌযানগুলোর আসলে সমস্যা রয়েছে সেগুলো আসলে গ্র্যাজুয়ালি তুলে আনা দরকার। প্রসঙ্গ আমি বলছি যে আমাদের 2014 সালে যখন পিনাক 6 দুর্ঘটনা ঘটলো, পিনাক 6 দুর্ঘটনার পরপর যেটা বলা হলো যে সানকেন ডেক যে ভেসেলগুলো আমাদের সারা দেশে চলছে প্রায় 2 থেকে 300, এগুলো নতুন তো সানকেন ডেকের কোনো অনুমতি দেওয়াই হবে না, আর যেগুলো চলছে সেগুলোকে কিন্তু গ্র্যাজুয়ালি তুলে আনা হবে। কিন্তু আমরা যেটা দেখলাম যে খুব একটা সেই রেটে কিন্তু তুলে আনা হয়নি। আবার এই সানকেন ডেক ভেসেলের বলা আছে যে এই ভেসেলগুলো শান্ত নদীতে চলবে, কিন্তু যখন তাদেরকে রুট পারমিট দেওয়া হচ্ছে তখন দেখা যাচ্ছে যে সেটা আসলে শান্ত নদী না, সেটা আসলে একটু অন্য রকমের। তো আমাদের এই নৌযানগুলোর ব্যাপারে এখন থেকে আসলে ভিজিলেন্ট হতে হবে আমাদের ডিপার্টমেন্ট অফ শিপিং। ধন্যবাদ আপনাকে কমোডর সৈয়দ আরিফুল ইসলাম। এই যে সার্ভেয়ার স্বল্পতা এটা তো অনেকদিন যাবতই শুনছি, আর পাশাপাশি এই যে ভিজিলেন্সের ব্যাপারটাও, তো আমার এই সার্ভেয়ার সমস্যা আসলে কতদিন নাগাদ আপনারা আসলে এটা ঠিক এই স্বল্পতাটা কবে কাটাতে পারবেন? কারণ আসলেই তো সার্ভেয়ার দরকার। সার্ভেয়ার স্বল্পতা আছে, এই মুহূর্তে আছে। আমাদের আরো কিছু সংখ্যক সার্ভেয়ার নিয়োগ হচ্ছেন, আরো 3-4 জন সার্ভেয়ার আমাদের খুব তাড়াতাড়ি জয়েন করবেন। ওনাদের নিয়োগ হয়ে গিয়েছে, আমি আশা করছি খুব তাড়াতাড়ি ওনারা জয়েন করবেন। সার্ভের যে বিষয়, এই বিষয়টি কিন্তু একটি ব্যাপক এবং সার্ভে একটা চলমান প্রক্রিয়া। আমাদের যেমন নৌযানের সংখ্যা অনেক এবং এই নৌযানগুলি যে প্রতিদিন সার্ভে করার প্রয়োজন হয় তা নয়, এটা বছরে একবার সার্ভে করতে হয়। আমার সার্ভের মধ্যে যে কিছু ক্যাটাগরিও কিন্তু আছে, যেমন আপনার নিউ সার্ভে যেগুলি নতুন রেজিস্ট্রেশন হয় সেটার সার্ভে একরকম, আমাদের প্রোটোকল এন্ডোর্সমেন্টের জন্য সার্ভে করতে হয় সেটা একরকম, আমাদের বাৎসরিক সার্ভে যেটা সেটা একরকম, আবার নতুন জাহাজের সার্ভে একরকম, পুরাতন জাহাজের সার্ভে একরকম। তো এই সামগ্রিক বিষয়টিকে মাথায় রেখে আমাদের সার্ভে কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। আমার এখন সার্ভের পাশাপাশি আমাদের ডিপার্টমেন্ট অফ শিপিং এ নতুন পদে প্রায় 156টা পদের অনুমোদন হয়েছে এবং এই অনুমোদিত পদগুলিতে অনেকেই জয়েন করেছে, আবার অনেকে জয়েন করার অপেক্ষা আছে। আমাদের এই ডিপার্টমেন্টের যে ওভারঅল জনবলের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে এবং আমি আশা করছি যে অল্প কিছুদিনের মধ্যে হয়তো আমরা এই ইমিডিয়েট যে সমস্যাগুলোর কথা আমরা প্রচলিতভাবে শুনে থাকি সেগুলি অনেকটাই আমরা ওভারকাম করতে পারবো। এখন আমি একটু পূর্বের দিকে ফিরে যাই। আমাদের ডিজাইন যথাযথ না থাকা বা প্রশিক্ষণের বিষয়গুলি আপনি এনেছেন, এই বিষয়ে আমি একটু বলতে চাই। সত্যিকার অর্থে আমাদের যে সকল নৌযান তৈরি হচ্ছে, এই কোনো নৌযানে কিন্তু ডিজাইন ছাড়া তৈরি হয় না এবং ডিজাইন তৈরি করবার জন্য আমাদের অনেকগুলি ডিজাইন ফার্ম আছে এবং এই ডিজাইন ফার্মগুলি পরিচালনা করেন আমাদের নেভাল আর্কিটেক্ট যারা আছে ওনারা পরিচালনা করেন এবং এই ডিজাইনটা ওনারাই করেন। এখন ওনারা যারা করেন, এখন বা আমাদের নৌযান যতগুলি আছে বা আমাদের প্রচলিত সবগুলো আমরা অ্যাপিয়ারেন্সের দিক থেকে একই রকম দেখি। এই অ্যাপিয়ারেন্সটাকে যদি পরিবর্তন করতে হয় সেখানে কিছু রিসার্চের দরকার। এখন যেই আর্কিটেক্ট, নেভাল আর্কিটেক্ট নিজের উদ্যোগে রিসার্চ করেন বা কিছু পরিবর্তন আনতে চান, তার ডিজাইনটাই হয়তো অনেক সুন্দর হয় বা তার সেটা গ্রহণযোগ্য হয়, কিন্তু স্ট্যাবিলিটির দিক থেকে হয়তো সবগুলোই সমান, কিন্তু অ্যাপিয়ারেন্সের দিক থেকে হয়তো নেভাল আর্কিটেক্টের যে ডিজাইনগুলো করেন তার উপরে ভিত্তি করে আপনার কিছু পরিবর্তন আসতে পারে। পিনাক 6 লঞ্চ ডুবের পরে একটা বড় একটা কমিটি কাজ করে, যেখানে আমাদের বুয়েটের টিচাররাও ছিলেন এবং ওনাদের রিকমেন্ডেশন অনুযায়ী যে ধরনের রিকমেন্ডেশন ওনারা দিয়েছেন সেই রিকমেন্ডেশন মোতাবেক আমরা সকল ধরনের কার্যক্রম অনুসরণ করছি এবং এই সানকেন ডেক কোনো জাহাজের অনুমোদন নতুন করে দেওয়া হচ্ছে না এবং যেগুলি অলরেডি ইয়েতে আছে, অপারেশনে আছে, সেইগুলি ফেজ বাই ফেজ উইথড্র করা হবে। এখন ফেজ বাই ফেজ উইথড্র করার মানে হচ্ছে যে জাহাজটা যখন তার মেয়াদ পূর্তির অবস্থানে আসবে তখন আমরা তাকে পরিবর্তন করে নিব। এই আলোচনাটাও আমি একটু আনবো, কিন্তু তার আগে ছোট্ট একটু বিরতি দিতে চাই। সুপ্রিয় দর্শক, সুন্দর আলোচনা চলছে, কিন্তু তার আগে একটু ছোট্ট বিরতি নিচ্ছি। আশা করি আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতি থেকে ফিরে এলাম।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। স্যার, আমরা এই যাত্রীবাহী নৌযানে যে পরিমাণ মনিটরিং করি যে যাত্রী বেশি উঠলো কিনা, ডেকে উঠলো কিনা, এখন আমাদের এই যে এই সমস্ত পণ্যবাহী নৌযান এগুলো কিন্তু এমন ভাবে লোড করছে, লোডেড হচ্ছে যে এগুলো আসলে একটু কম মনিটরিং হচ্ছে কিনা। আপনি জানবেন যে 1967 সালে বাংলাদেশের যত নদীপথ আছে এগুলোকে এক ধরনের ক্লাসিফিকেশন করা হয়। সেই ক্লাসিফিকেশন মোতাবেক আমাদের সকল নৌপথকে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল। পরবর্তীতে আপনার 1979 সালে এইগুলোকে আবার রিক্লাসিফাই করা হয়। টোটাল 4 ধরনের নৌপথকে তৈরি করা হয়, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এবং ক্লাস 4। ক্লাস 1 নৌযান সেটা হচ্ছে আপনার 3.6 মিটার ড্রাফটের জাহাজ ওই রাস্তায় চলতে পারে, এই ধরনের একটা রিকমেন্ডেশন ছিল। আরেকটা ছিল আপনার 2.1 and 1.5, এবং 1.5 এর ড্রাফটের যে জাহাজগুলি যে রুটে চলতে পারে সেটা আবার 2 ভাগে ভাগ করা, যেটাকে সারা বছর এটা নাব্যতা মেনটেন করা হয়, আবার একটা নাব্যতা মেনটেন করা হয় না। এভাবে আপনার গ্রীষ্ম এবং বর্ষা মৌসুমের ক্লাসিফিকেশন। এখন আমাদের যে নৌযানগুলি চলে, বিশেষ করে আপনি দেখবেন যে চট্টগ্রাম থেকে যেহেতু আমদানি রপ্তানি পণ্য ওখান থেকেই করা হয়, হ্যান্ডেল করা হয়, ওখান থেকে মালামালগুলি নিয়ে তারা দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে যায়। আমাদের এই নদীপথে কয়েকটা কি পয়েন্ট আছে যেই জায়গাগুলি একটু ক্রিটিক্যাল। এর মধ্যে সন্দ্বীপ চ্যানেল একটা ক্রিটিক্যাল একটা জায়গা। সন্দ্বীপ চ্যানেলে আপনি জানেন যে ওখানে একটা সন্দ্বীপ শোল থাকার কারণে ওই যে সকল জাহাজ ওই রাস্তায় চলাচল করে তারা ভরা জোয়ার নিয়ে তাদেরকে যেতে হয়। তো ভরা জোয়ার নিয়ে যেহেতু যেতে হয়, তো ওইটার উপরে ভিত্তি করে ওখানকার যে নাব্যতা তার উপরে ভিত্তি করে জাহাজের যারা পরিচালনা করেন ওনারা জাহাজের লোডকে কম বেশি করেন। তো এখানে কিন্তু ওভারলোড করার কোনো সুযোগ নেই, মানে পণ্যবাহী নৌযানের ওভারলোড করার সুযোগ নেই, যেহেতু তাদের রাস্তায় এই সতর্কতার সাথে চলতে হয়, নাব্যতাকে নিয়ে চলতে হয়। এই জন্য তারা জাহাজটা যখন লোড করেন তখনই তারা ওই ফ্যাক্টরটাকে মাথায় রেখে যেন সে চলতে পারে সেরকম নিয়ে যান। অয়েল ট্যাঙ্কারের ক্ষেত্রে আমাদের শ্যালা নদীর যে কথা বলেছেন, অ্যাক্সিডেন্টের কথা বলেছেন, কয়লাবাহী নৌযানের অ্যাক্সিডেন্টের কথা বলেছেন, আপনি জানেন যে আমাদের মার্পল মোতাবেক যে কনভেনশন দেওয়া আছে, সেই কনভেনশন মোতাবেক তেল পরিবহন করার জন্য, বিশেষ করে জ্বালানি তেল পরিবহন করার জন্য প্রত্যেকটা জাহাজকে অন্তত পক্ষে ডাবল বটম হতে হয়। তো ওই যেই নৌযানে আমাদের শ্যালা নদীতে এই ধরনের অ্যাক্সিডেন্টটা হয়েছিল তার কিন্তু এই ধরনের ডাবল বটম ছিল না, এবং ওই ধরনের সার্ভে ত্রুটি ছিল, জাহাজের ত্রুটি ছিল। আইএমওর যে কনভেনশনগুলি দেওয়া আছে এই কনভেনশনের মধ্যে কিন্তু আপনার ডোমেস্টিক এরিয়াতে যে জাহাজগুলি চলে তাদের ক্ষেত্রে এই মার্পলের যে কনভেনশন এটা কিন্তু পুরোপুরি প্রযোজ্য হয় না। এটাকে বলা হয় গাইডলাইন, মানে এক কথায় বলা হয় ইট ইজ টু বি কমপ্লাইড টু দি এক্সটেন্ট পসিবল। তো এখন বাংলাদেশে আপনি জানেন যে আমাদের অনেক জায়গা আছে যেখানে নাব্যতার পরিমাণ 1 মিটারেরও কম, 1.1 মিটার বা 1.56 মিটার যে নাব্যতার যে জায়গাগুলি থাকে, সেই সকল জায়গাতে যদি এই ধরনের আমাদের ডাবল বটম এবং ডাবল হাল ট্যাঙ্কারকে আমাকে যেতে হয় তাহলে কিন্তু তার পক্ষে যাওয়া সম্ভব না। আমাদের অনেকগুলি জায়গাতে আছে যেখানে খুব ছোট সাইজের অয়েল ট্যাঙ্কার চলে এবং তারা অল্প পরিমাণ তেল নিয়ে যায়, যেটা ট্রাকের চাইতে সাশ্রয়ী হয়, এবং ওখানে অনেক জায়গাতে আছে যেখানে ট্যাঙ্ক লরি যেতে পারে না এবং সেখানে এই নদীপথে যাওয়াটাই একমাত্র বাহন, সেগুলোকে কিন্তু অন্য কোনোভাবে নেওয়া সম্ভব হয় না। এই জন্য তাদের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় কিছু রিল্যাক্সেশন আছে, বাট আমরা চেষ্টা করতেছি যেন আমাদের নৌপথে যারা তেল পরিবহন করে, বিশেষ করে যারা জ্বালানি তেল পরিবহন করে, ভারী তেল যারা পরিবহন করে, তারা যেন আস্তে আস্তে এই ডাবল বটমে ডাবল হাল অথবা ডাবল বটমে এরা কনভার্ট করে, অন্তত পক্ষে ডাবল বটমে কনভার্ট করে। এই জন্য আমরা তাদেরকে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি। আমাদের এই ভিতরে যে অভ্যন্তরীণ যে দৃশ্যগুলো, এই অভ্যন্তরীণ দৃশ্যগুলোই হচ্ছে ভয়ানক। আপনি কি বলেন? ইংল্যান্ডে যে সমস্ত নৌযান চলাচল করছে, আপনি তো কার্গোর কথা বললেন যে বোঝাই করে চলছে, তবে এখানে মারাত্মক একটি নৌযান চলে, সেটা হচ্ছে স্যান্ড ক্যারিয়ার। এবং আমাদের আভ্যন্তরীণ নৌপথে যতগুলো দুর্ঘটনা ঘটেছে তার অধিকাংশই, যদি আপনি সংঘর্ষজনিত ধরেন, তার অধিকাংশই কিন্তু এই বালিবাহী নৌযানের সাথে সংঘর্ষের ফলে ঘটেছে। হয়তো একটা প্যাসেঞ্জার ভ্যাসেলের সাথে বালিবাহী অথবা কার্গোর সাথে বালিবাহী নৌযানের সংঘর্ষ ঘটেছে। এই বালিবাহী নৌযানগুলোকে আসলে আমাদেরকে আইনের আওতায় আনতে হবে। তাদেরকে যদিও বলা হয় যে তারা হচ্ছে দিনের বেলা চলাচল করবে, রাতে করবে না, কিন্তু দেখা যায় তারা রাতে চলে। তাদের জন্য যে রুট ঠিক করে দেওয়া হচ্ছে, তারা দেখা যায় অনেক সময় সাগরে চলে যায়, সাগর থেকে তারা জিনিসপত্র নিয়ে আসে। তো এগুলোকে আসলে আপনার আইনের আওতায় আনতে হবে, এবং সাথে সাথে
আমাদের আরেকটি নৌযান এখন খুব বেশি জনপ্রিয়, সেটা হলো স্পিড বোট। খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় পার হওয়ার জন্য এই স্পিড বোটগুলো ব্যবহার করা হচ্ছে, কিন্তু এই স্পিড বোটগুলোকেও কিন্তু আইনের আওতায় আনতে হবে। যে স্পিড বোট যারা চালাচ্ছেন তাদের লাইসেন্স ঠিক মতো আছে কিনা, স্পিড বোটগুলোকে রেগুলার অন্যান্য নৌযানের মতোই কিন্তু আপনার সার্ভের আওতায়। এই যে আমাদের স্পিড বোটের কথা, তাও তো এটা একটা ডিজাইনের আওতায় করা হয়, কিন্তু এই যে দেশজ নৌকায় ইয়ামাহা মেশিন একটা লাগিয়ে ঘোরান দিয়ে এটাকে চালু করে দিল, তারপরে এটার কিছুই নাই, গিয়ার বক্স নাই, কিচ্ছু নাই, শুধু হচ্ছে যে একটা প্রপেলার আছে, চলছে। এগুলো তো আরো ভয়ানক, এবং দেখা যায় রাতের বেলা চলছে, একটা হারিকেন পর্যন্ত নাই। এই দৃশ্যটি আপনার চোখে পড়েছে কিনা? জি, ISO 1976 অনুযায়ী যে নৌযানগুলোকে আপনার রেজিস্ট্রেশন করতে হবে সেটা কিন্তু একটা লিমিট আছে, একটা দৈর্ঘ্য বলে দেওয়া আছে যে এই দৈর্ঘ্যের যদি কম হয় তাহলে সে কিন্তু রেজিস্ট্রেশন করতে বাধ্য নয়, কিংবা তার ইঞ্জিনের পাওয়ারের কথা বলা আছে যে এই মাত্রায় ইঞ্জিনের কম যদি হয়, অর্থাৎ 16 হর্স পাওয়ার যদি কম হয় তাহলে সে রেজিস্ট্রেশন করতে কিন্তু বাধ্য নয়। এখন আমাদের নৌপথে যে নৌযানগুলো চলে সেগুলোকে যদি আমি ভাগ করি আর কি গ্রসলি, একটা হচ্ছে যে নৌযানগুলো রেজিস্টার্ড, আরেকটা হচ্ছে রেজিস্টার্ড না। আবার রেজিস্টার্ড না এর মধ্যে দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে বিধি অনুযায়ী তারা রেজিস্ট্রেশন করতে বাধ্য নয়, আর আরেকটা হচ্ছে বিধি অনুযায়ী তারা রেজিস্ট্রেশন করতে বাধ্য কিন্তু তারা রেজিস্ট্রেশন করছে না। তো প্রথমে যেটা দেখতে হবে যে আমার বিধি অনুযায়ী যেই নৌযানগুলো রেজিস্ট্রেশন করার কথা এবং নিয়মিত আইন আগে নাকি মানুষের প্রাণ আগে? না, আপনাকে তো আগে আগাইতে হবে। আমি যদি একটু বলি, আপনার যুক্ত করে দেই স্যার, আপনাকে যুক্ত করে দিলে আপনার বলতে সুবিধা হবে। আমি হাতিয়ায় যেতে দেখেছি, কিংবা মনপুরায় যেতে দেখেছি, যে আমাদের সি ট্রাক গুলো দেখা যায় যে একটা লঞ্চে 200 লোক নিয়ে যাচ্ছে, আমরা ওভারলোডেড লোডেড বলছি, আমরা তার ফিটনেস দেখছি, সবকিছু দেখছি, কিন্তু একদিন আমি হাতিয়া থেকে আমার চর তজুমুদ্দিন থেকে মনপুরা যাচ্ছিলাম, যে আমার যেতেই হবে, যাচ্ছিলাম, এগুলোকে আমরা কেন আইনের আওতায় আনবো না? স্যার আপনি যদি একটু বলেন যে এখানে কিন্তু 200-300 মানুষ যাচ্ছে, আমার সেই পদ্মার চরে, আমার চর কুকরি মুকরিতে, আমার সেই মনপুরায়, তারাও তো মানুষ, তারা যাচ্ছে, এগুলো কবে আপনারা আইনের আওতায় আনবেন? আপনি এই উদ্যোগটি কবে নেবেন? আমি একটা সাপ্লিমেন্ট করি, সেটা হচ্ছে যে আমাদের আইনে তো বলা আছে যে দৈর্ঘ্য কিংবা হর্স পাওয়ার অনুযায়ী। আমি যেটা সাজেস্ট করবো যে এখন আসলে এটা সংস্কার করা দরকার, যে একটা নৌযান মিনিমাম এত প্যাসেঞ্জারে যদি বেশি নেয় তাহলে কিন্তু তাকে সার্ভে আওতায় আনতে হবে। তার দৈর্ঘ্য সেই 20 মিটার বা 16 হর্স পাওয়ার সেটা কোনো ব্যাপার না। সত্যিকার অর্থে সঠিকভাবে যদি নৌযান নকশা প্রণয়ন করে তৈরি হয়ে থাকে তাহলে আপনার আপাতভাবে আপনার হয়তো ভয় লাগতে পারে, কিন্তু ভয়ের কোনো কারণ নাই। প্রণীত হয় নাই, কারণ এটা সাম্পানও কিন্তু আমাদের দেশে একটা প্রুভেন একটা যানবাহন, এবং এটা অনেক পুরাতন, এবং এটা সাম্পানের ডিজাইনটা যারাই করেছে অনেক পুরাতন দিন থেকে বাংলাদেশে প্রচলিত আছে, এবং এগুলা কিন্তু তারা অনেক স্টেবল একটা প্ল্যাটফর্ম। যাই হোক, আমি মনপুরা, হাতিয়া বা ওই সমস্ত জায়গাতে যে ধরনের সি ট্রাক চলে বা এই ধরনের যে নৌযানে করে আমাদের যাত্রী পারাপার করে থাকে, এগুলো কিন্তু বেশিরভাগই আমি নির্দিষ্টভাবে আপনি যেটা বলছেন সেটা হয়তো আমি জানবো না, বাট সি ট্রাক যেগুলি চলে এগুলো কিন্তু প্রুভেন ডিজাইনের উপরে করা, এবং এই জাহাজগুলি যদিও উত্তাল সাগরে এগুলো দুলতে থাকবে, অনেক আনকমফোর্টেবল হতে পারে, কিন্তু এগুলো ডুবে যাবে সেই ভয় নেই। একটা নেভাল আর্কিটেক্ট যখন একটা জাহাজের ডিজাইন করেন, এটা কিন্তু কর্কের মতন, আপনি সাগরে নিয়ে এটা ফেলে দেন, এটা কর্কের মতন নিচে যাবে, উপরে উঠবে, কিন্তু ডুবে যাবে না। এটাই হচ্ছে আপনার একটা নৌযান যদি সঠিক একজন আর্কিটেক্ট তৈরি করে থাকেন, এই প্রিন্সিপালের উপরেই নৌযানটা তৈরি হয়। এখন যদি সেটা ত্রুটিপূর্ণ হয় সেটা অন্য কথা, কিন্তু সাধারণভাবে নৌযান ডুবে যাওয়ার কোনো কারণ নাই। আরেকটা যেটা আপনি বলেছেন যে মানুষের জীবন আগে না রেগুলেশন আগে, আসলে দুটোই দরকার। আমরা যদি রেগুলেশনটাকে রাখতে পারি এবং রেগুলেশনটাকে যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে মানুষের জানমাল নিরাপদ হবে। এখন তারেক ভাই যেটা বলেছেন যে আমাদের দেশে কতগুলি ISO 1976 এ কতগুলো বিষয়ের উল্লেখ আছে, এখানে বলেছে যে 40 মিটারের নিচে যদি কোনো নৌযান হয় তাহলে তার রেজিস্ট্রেশনের বাধ্যবাধকতা নাই, আবার 16 হর্স পাওয়ারের নিচে হলে তার বাধ্যবাধকতা নাই। এখন এই নাই, কিন্তু অনেকগুলি জাহাজে আছে যারা প্যাসেঞ্জার ক্যারি করছে, এবং প্যাসেঞ্জার ক্যারি করার ক্ষেত্রে দেখা যায় যে তারা হয়তোবা একটা নির্দিষ্ট সংখ্যক প্যাসেঞ্জার নিচ্ছে, এবং এগুলোকেও এক ধরনের তদারকির মধ্যে আছে। এবং আমরা এই নৌযানগুলোকেও আমাদের এবার যে নৌ নিরাপত্তা সপ্তাহ আমরা প্রতিপালন করছি, আমরা বিভিন্ন ঘাটে, স্পেশালি মাওয়া ঘাট, আমাদের চাঁদপুর, বরিশাল, রাঙামাটি এবং আরিচাঘাট, এই সমস্ত জায়গাতে আমাদের যারা সার্ভেয়ার আছেন ওনাদেরকে আমরা ইতিমধ্যে দায়িত্ব দিয়েছি যেন এই
নৌ নিরাপত্তা সপ্তাহের এই 7 দিনের মধ্যে যেন আমরা একটা ড্রাইভ নিয়ে আমরা এই সকল নৌযানকে রেজিস্ট্রেশনের আওতায় আনতে পারি, এই উদ্যোগ আমাদের আছে। সাথে সাথে আপনি আরেকটা জিনিস বলেছেন যে স্যান্ড ক্যারিয়ার যেগুলি আমাদের চলে এবং এগুলা তারিক ভাই সঠিক বলছেন যে তাদের নির্দিষ্ট এলাকায় চলার কথা, কিন্তু সেই নির্দিষ্ট এলাকা না চলে তারা হয়তো যত্রতত্র চলাচল করে। এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা মাঝে মাঝে পেপারে বিজ্ঞাপন দিচ্ছি। তাদের সাথে আমাদের যে সমস্ত বৈঠক হয় সেই বৈঠকের মাধ্যমে আমরা তাদের মধ্যে একটা সচেতনতা তৈরি করছি যে তারা অন্য জাহাজের জন্য হুমকি, অন্য জাহাজের প্রতি তারা হুমকি হিসাবে কাজ করে, তারা যেন তাদের নির্দিষ্ট রুটেই চলে এবং তারা যেন আইন মেনে চলে, এবং যাদের এই ধরনের নেভিগেশনাল মার্কস নাই তারা যেন কোনোভাবেই তার নির্দিষ্ট জায়গার বাইরে না আসে। ইয়েতে গবেষণায় দেখা গেছে যে জলপথে মালামাল বা যাত্রী পরিবহনের খরচ সবচেয়ে কম, রেলপথে মাঝামাঝি, আর এই যে সড়ক পথে অনেক বেশি। তাহলে এই যে এখানে অবস্থা, সেখানে আমাদের জলপথের পরিমাণ বা এই জলযানের পরিমাণ, নৌযানের পরিমাণ আরো বাড়ছে না কেন? এটা আমরা খুব সংক্ষিপ্তভাবে শুনবো। আমাদের বাংলাদেশের আভ্যন্তরীণ নৌযানের সংখ্যার দিক থেকে কিন্তু আমরা অনেক এগিয়ে আছি। আমাদের একটা দিকে আমাদের দুর্বলতা আছে যে আমাদের সমুদ্রগামী জাহাজের সংখ্যা তুলনামূলকভাবে কম। এই সরকার এখন যে উদ্যোগ নিয়েছেন, আমাদের ইতিমধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আপনি জানেন যে 6টি জাহাজ অলরেডি চলে আসছে, এবং এই ফ্লিটটা যদি আমাদের আরো বড় হয় তাহলে আমাদের একদিকে যেমন আমরা আমাদের জাহাজেই আমাদের পণ্য পরিবহন করতে পারবো, একই সাথে আমাদের যে মেরিনার যারা তৈরি হয় তাদেরও একটা চাকরির বাজার তৈরি হবে, সম্প্রসারিত হবে, এবং আমরা দেশীয় যে অর্থ খরচ করে আমরা বাইরের জাহাজ দিয়ে আমাদের পণ্য পরিবহন করতে হয়, সেই পণ্যটি আমরা নিজেদের জাহাজ দিয়েই করতে পারবো। এটা অনেক বেশি সাশ্রয়ী হবে, টেকসই হবে, এবং দেশের জন্য এটা উন্নতি হবে। ধন্যবাদ আপনাকে। আমাদের এলজিডি সড়ক যদি ভেঙে যায়, সেটা মেরামতের জন্য তাৎক্ষণিকভাবে সেটা মেরামতের জন্য কিন্তু টাকা পয়সা তাড়াতাড়ি বরাদ্দ দেওয়া হয়, কিন্তু আমার নদীপথ, সেই নদীপথে যখন আমাদের নাব্যতা হারাচ্ছে, সেখানে সামান্য কিছু টাকা খরচ করলে অনেক কথাই উঠছে যে এইখানে নাব্যতার জন্য খরচ করা হচ্ছে কেন, কিন্তু নাব্যতা তো ধরে রাখতে হবে। আমি যদি সড়ক পথে শত শত কোটি টাকা খরচ করতে পারি, তাহলে আমি আমার জলপথ, আমার নাব্যতা রক্ষার জন্য আমি কেন খরচ করব না? এই যে একটি প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটটি সম্পর্কে আপনার কাছে একটু শুনবো। পাশাপাশি এই আমার ম্যারিটাইম সেফটি উইক যেটা, এটা নিয়ে যদি আপনি বলেন। বিষয়টাকে বুঝতে হবে, পৃথিবীতে আমাদের বাংলাদেশের মতো এরকম একটা দেশ কিন্তু খুব কমই আছে যেখানে একটা চমৎকার একটা নেটওয়ার্ক অফ ওয়াটার বডি আছে, এবং এই ওয়াটার বডিকে যদি আমরা ইউজ করতে না পারি তাহলে যে সমস্যাটা হচ্ছে যে আমরা সড়কের উপরে এত নির্ভর হয়ে যাচ্ছি যে সড়ক কিন্তু আস্তে আস্তে স্ট্যাগনেট হয়ে যাচ্ছে। অনেকটা এরকম যে আমরা যদি আমাদের দেশের চিটাগাং পোর্টটাকে আমরা আমাদের অর্থনীতির হার্ট হিসাবে চিন্তা করতে পারি, এবং আমাদের শরীরে যেমন হার্ট থেকে বিভিন্ন শিরাঙ্ক সারা শরীরে রক্ত প্রবাহিত হচ্ছে, এবং সেটা আবার নিয়ে আসছে, মানে দূষিত রক্ত পিউরিফাই করে আবার সারা বডিতে ছড়িয়ে দিচ্ছে। ঠিক তেমনি ভাবে আমাদের চিটাগাং পোর্টে আমরা যে এক্সপোর্ট ইম্পোর্ট করছি, এগুলোর জন্য আমরা শুধুমাত্র এখন সড়কটা ব্যবহার করছি। আমরা যদি সড়কের পাশাপাশি আমাদের ওয়াটার রুটটাকে ব্যবহার করতে পারতাম, তাহলে কিন্তু এই যে আমাদের দেশের যে টোটাল অর্থনীতির যে ব্যাপারটা, সেটা কিন্তু আরো স্মুথলি রান করত। আর আপনি যেটা বলছেন যে আমাদের নৌপথে, এখন বর্তমান সরকার কিন্তু আমাদের নৌপথকে পুনরুজ্জীবিত করার জন্য অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছেন। এখন কিন্তু অর্থ কোনো সমস্যা নয়, আমাদের অনেক ড্রেজিং প্রকল্প হাতে নেওয়া হয়েছে, কিন্তু ড্রেজিং এর পাশাপাশি যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, সেটা শুধুমাত্র ড্রেজিং করলে হবে না, আমাকে ড্রেজিং এর পাশাপাশি নদী শাসন, রিভার ট্রেনিংটা কিন্তু খুবই দরকার। তা নাহলে কিন্তু আপনি যে ড্রেজিংটা করে যাবেন সেটা 6 মাস বা 1 বছর পরে আবার কিন্তু ভরে যাবে। তো আমি যেটা মনে করি যে আমাদের ড্রেজিং এটাও করতে হবে, নদী শাসন সেটাও করতে হবে, এবং পাশাপাশি আমাদের অন্যান্য যে কর্মকাণ্ড এখানে, যে আমাদের সড়কের উপরে শুধুমাত্র নির্ভর না করে আমাদের নদীর উপরে বা আমাদের নৌ রুটের উপরে যাতে আরো বেশি স্ট্রেস দেওয়া যায়। ধন্যবাদ আপনাকে কমান্ডার সৈয়দ আরিফুল ইসলাম। অনুষ্ঠানের খুব তাড়াতাড়ি আমাকে সমাপ্তি টানতে হবে। আপনি এই যে নৌ নিরাপত্তা সপ্তাহ, এই সম্পর্কে যদি আপনার দর্শকদের কিছু বলতে চান। আমি নৌ নিরাপত্তা সম্পর্কে একটি কথাই বলতে চাই যে সকলেরই দায়িত্ব আছে নৌপথকে নিরাপদ করা, নৌযানকে নিরাপদ করা, এবং সকলের জানমালকে হেফাজত করা। নৌযানে যারা পরিচালনা করেন, যারা নাবিক আছেন, তারা যেন সঠিক মানের সার্টিফিকেট নিয়ে জাহাজ পরিচালনা করেন,
তাদের যোগ্যতাকে বাড়াতে হবে, সঠিক যোগ্যতার নাবিক যেন সঠিক জাহাজটিকে চালান, মালিক যেন সঠিকভাবে জাহাজটিকে নির্মাণ করেন, এবং যারা যাত্রী সাধারণ আছেন ওনারা যেন নিরাপত্তার বিষয়ে সচেতন থাকেন। একটি জাহাজে যাত্রী হিসেবে ওঠার সাথে সাথে ওনাকে চিন্তা করতে হবে যে এই জাহাজের নিরাপত্তার সরঞ্জামাদি কোথায় আছে, এবং সেটা যেন তার নাগালের মধ্যে থাকে। যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ আপদ হলে যেন উনি তার থেকে পরিত্রাণ পেতে পারেন। এবং সর্বোপরি একটা ব্যবস্থাপনার মাধ্যমে থাকতে হবে যাতে করে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে উনি যেন পরবর্তীতে কি করণীয় সেটা সম্পর্কে জানতে পারেন এবং সেই কাজটি যেন উনি করেন। এই নৌপথ নিরাপদ হোক, যাত্রী সেবার মান উন্নত হোক এবং আমাদের নৌ নিরাপত্তা সপ্তাহ সফল হোক, আমি এই প্রত্যাশা করব। অধ্যাপক মীর তারিক আলী, খুব সংক্ষেপে যদি একটা সাজেশন দেন। নিরাপদ নৌ ভ্রমণের জন্য নিরাপদ নৌযানের দরকার। যিনি নৌযান চালাবেন তার কোয়ালিফিকেশনের দরকার আছে, এবং আমাদের যে নৌপথটা সেটাও নিরাপদ দরকার, এবং যারা এই নৌযানটি ব্যবহার করবেন তাদেরকেও কিন্তু নৌযানের নিরাপত্তার ব্যাপারে, তার নিজের নিরাপত্তার ব্যাপারে সচেতন হতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের দুজনকে। সুপ্রিয় দর্শক, নৌ নিরাপত্তা সপ্তাহ পালিত হচ্ছে অত্যন্ত জাঁকজমকের সাথে। সবাই সচেতনতার কথা বলছে। আমাদের নৌ পরিবহন অধিদপ্তর ঠিকঠাক মতো কাজ করছে এবং সচেতনতা বৃদ্ধি করছে। আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয়ও কাজ করছে, সকলেই সচেতন। কিন্তু এই সচেতনতা যেন 7 দিনের জন্য না হয়, এটা 365 দিনের জন্য হতে হবে। আমরা জলপথে থাকতে চাই আরো বেশি নিরাপদ। এই কথা বলেই আজকের অনুষ্ঠানে ইতি টানছি। আল্লাহ হাফেজ।